হে গাইস, আমি হিমান্ত এবং আপনারা দেখছেন হিমান্ত সেনপাই। আজ আমরা কথা বলবো ক্যাপ্টেন কুরোকে নিয়ে, আ পারসন যে ইস্ট ব্লু এর সেকেন্ড স্মার্টেস্ট ম্যান হিসেবে পরিচিত। সে এত দ্রুত তার মাথায় 100টা মাস্টার প্ল্যান তৈরি করতে পারে যা আপনার রাতের ডিনারে কি খাবেন তা একবার ভাবার চেয়েও দ্রুত। কিন্তু ক্যাপ্টেন কুরোর একটা বড় সিক্রেট আছে যা খুব কম লোকই ধরতে পারে, এবং এই সিক্রেটটাই আজকের ভিডিওতে একটি বড় অংশ হতে চলেছে। কারণ আমরা ওয়ান পিসের প্রত্যেক মেজর অ্যান্টাগনিস্টকে ভিডিও বাই ভিডিও র্যাঙ্ক করার একটি মিশনে আছি, আর এবারের পর্বে রয়েছে কন্ট্রোভার্সিয়াল ক্যাপ্টেন কুরো। সো এই ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে কারণ কুরো একজন অদ্ভুত ভিলেন। তার কাছে অনেক দারুণ আইডিয়া ছিল, কিন্তু সেগুলোর এক্সিকিউশন ছিল খুবই প্রশ্নবিদ্ধ। তো চলুন একজন ভালো ভিলেনের জন্য আমাদের স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া অর্থাৎ থ্রেড দিয়ে শুরু করা যাক। ক্যাপ্টেন কুরো ছিল সিরাপ ভিলেজ আর্কের মেইন অ্যান্টাগনিস্ট। যখন থ্রেট লেভেলের কথা আসে, কুরো কিছুটা ট্রিকি ক্যারেক্টার, কারণ সে ওয়ান পিসের এমন এক সময় আসে যখন ওয়ার্ল্ডের সাথে আমাদের পরিচয় ঘটছে, কিন্তু গল্পের স্টেক্স তখনও ততটা সিরিয়াস হয়ে ওঠেনি। আমার মনে হয় ওর বাউন্টি এই ব্যাপারটার একটা দারুণ উদাহরণ। ক্যাপ্টেন কুরো বাগির থেকে খুব একটা বড় থ্রেট ছিল না। বাগির বাউন্টি ছিল 15 মিলিয়ন ব্যারিজ আর কুরোর বাউন্টি ছিল 16 মিলিয়ন ব্যারিজ। সুতরাং একজন অডিয়েন্স মেম্বার হিসেবে আপনার মনেই হতে পারে যে এই লোকটার কেমন ডেঞ্জারাস হবে। ক্লাউনটাকে তো আমরা আগেই হারিয়ে দিয়েছি, এবং আপনি ঠিক, কারণ সে সত্যি ততটা ট্রাবলসাম ছিল না। তবে কুরোর বাউন্টি নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে। সাধারণত 16 মিলিয়ন ব্যারিজ হিসেবেই ধরা হয়, কিন্তু অ্যানিমেতে এই সংখ্যাটা অনেকবার বদলেছে। যেমন এপিসোড 45-এ আমরা কুরোর কেটে দেয়া বাউন্টি পোস্টার দেখি, যেখানে 14 মিলিয়ন ব্যারিজ লেখা আছে। আবার ওয়ান পিস স্ট্যাম্পিড মুভিতে বুয়েনা ফেস্টার বাউন্টি কোলাজে কুরোর বাউন্টি দেখানো হয় 15 মিলিয়ন। এই ইনকনসিস্টেন্সির পেছনে আমার একমাত্র কনক্লুশন এটাই হতে পারে যে অ্যানিমে স্টাফরা কুরোকে নিয়ে এতটাই কেয়ারলেস ছিল যে তারা সংখ্যাটা ডাবল চেক করারও প্রয়োজন মনে করেনি, কারণ ইস্ট ব্লুর অন্য কোনো ভিলানের সাথে এমনটা হয়নি। আরলং, ডন ক্রিগ, এমনকি আলবিদার নাম্বারও কেউ কখনো ভুল করে না। সো এটা কুরোর র্যাঙ্কিং এর জন্য মোটেও ভালো লক্ষণ নয়। তবে ব্যক্তিগতভাবে কুরোর যে বিষয়টা আমার ভালো লাগে তা হলো সে CP9 এর জন্য এক ধরনের বিটা টেস্ট, একজন এজেন্ট যার একটি অন্য উদ্দেশ্য রয়েছে, এবং সে একটা দ্বীপে বছরের পর বছর কাটাচ্ছে একটা মিশন এক্সিকিউট করার জন্য। এমনকি তার কাছে রকুশিকির একটি টেকনিকেরও অ্যাক্সেস ছিল, যেটাকে সে নুকিয়াশি বা স্টেলথ ফুড বলতো। যদিও কিছু ট্রান্সলেশন এটাকে পুসি ফুড ম্যানুভার বলা হয়, যা শুনে মনে হয় কুরো কোনো ব্রডওয়ে মিউজিক্যালের ভিলেন। এটা কখনো কনফার্ম করা হয়নি, কিন্তু এই টেকনিকটা আশ্চর্যজনকভাবে সরুর মতো। আর আমার সন্দেহ যে ক্যাপ্টেন কুরো হয়তো ভুলবশত সরুর একটি ভার্জন শিখে ফেলেছিল। আমি এটাও মনে করি যে কুরো খুব ভালোভাবে সহানুভূতি দেখানোর অভিনয় করতে পারে। যখন সে কায়ার সাথে কথা বলে এবং মনে করে যে কায়ার পরিবার তার প্রতি কতটা ভালো ছিল, সেই ডিসেপশনটা ছিল অসাধারণ। কারণ প্রথমবার দেখে আমারও মনে হয়েছিল যে আমি হয়তো ওর সম্পর্কে ভুল ভাবছি, হয়তো সে সত্যিই একজন ভালো মানুষ যার কিছু ফ্লজ রয়েছে। কিন্তু ওরা এই সাসপেন্স বেশি দেরি ধরে রাখেনি, কারণ এর কিছুক্ষণ পরই সে রিভিল করে দেয় যে কুরোই আসল ভিলেন। আমার মনে হয় মডার্ন ওডা এই টুইস্টটাকে আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারত, যেমনটা সে CP9 এর সাথে করেছিল। একবার ভাবুন তো, যদি আমরা প্রথমবার লুচিকে গ্যালিলার একজন কার্পেন্টার হিসেবে দেখতাম, আর 3 পাতা পরেই সে এনএসএ লব্বিতে গিয়ে রিভিল করতো যে সেই পুরো সাগার মেইন অ্যান্টাগনিস্ট, তাহলে ব্যাপারটা ততটা ইম্প্যাক্টফুল হতো না। এবার আমরা আলোচনা করব মোটিভেশন নিয়ে, কারণ কুরোর মোটিভেশন ইস্ট ব্লুর অন্য যে কোনো ভিলেনের থেকে আলাদা। আলভিডা, বাগি, ডন ক্রিগ বা আরলং এর মতো ভিলেনরা ওয়েলথ, ফেম আর পাওয়ার অর্জনের দিকে ফোকাস ছিল, কিন্তু কুরো ছিল ঠিক তার উল্টো। সে পাইরেসি থেকে রিটায়ার করে অদৃশ্য হয়ে যাওয়ার জন্য সবকিছু করছিল। সে আসলে সেটাই খুঁজছিল যা লুফি চায়, ফ্রিডম। কুরো একটি শান্তিপূর্ণ জীবন চাইছিল, এবং ম্যারিনদের তাড়া খেয়ে সে ক্লান্ত হয়ে পড়েছিল। সে এটাও বলেছিল যে সেই সম্পদের কি লাভ যদি তোমাকে সবসময় ম্যারিনরা তাড়া করে বেড়ায়। এই পিসফুল লাইফের খোঁজ তাকে উসপের পারফেক্ট অ্যান্টাগনিস্ট বানিয়ে দেয়। উসপ যে কখনো সমুদ্রে যায়নি, সে একজন পাইরেটের ছেলে হিসেবে গর্বিত, এবং সে এটাকে সম্মানের শিখরে রাখে। অন্যদিকে কুরো যে একজন অ্যাকচুয়াল পাইরেসি ভেটরেন, সেই শব্দটার সাথে যুক্ত থাকতেই ঘৃণাবোধ করে। সে তার অতীত নিয়ে লজ্জিত এবং জীবনের সেই অংশ মুছে ফেলার জন্য সবকিছু করতে ইচ্ছুক। কুরো উসপকে ঘৃণা করে, কারণ উসপ হলো তারই প্রতিচ্ছবি যা সে হতে ঘৃণা করে। কুরোর পুরো ক্রু পশুর থিমে তৈরি, কিন্তু সে উসপ আর তার বাবাকে অ্যানিমেলস বলে। এটা ক্লাসিক প্রজেকশন। মজার ব্যাপার হচ্ছে কুরো আসলে দুজন ব্যক্তি, আর এই ব্যাপারটা অনেকেই খেয়াল করে না। তার একটি ব্যক্তিত্ব হলো ক্যাপ্টেন কুরো, আর অন্যটি হলো তার বাটলার পার্সোনা ক্লাহাডর। জাপানি ভাষায় কুরো যখন কথা বলে তখন সে ওরে প্রোনাউন ব্যবহার করে, আর ক্লাহাডর ব্যবহার করে ওয়াতাশ। ইংরেজিতে দুটোকেই আই হিসেবে ট্রান্সলেট করা হয়, কিন্তু জাপানিতে এই ছোট্ট পার্থক্যই একটা মানুষের সম্পর্কে অনেক কিছু বলে দেয়। ইংরেজিতে এই পার্থক্যটা বোঝা যায় যখন তারা মৃত্যু নিয়ে কথা বলে। কুরো সরাসরি কিলিং এর কথা বলে, কিন্তু প্যাসিফিস্ট ক্লাহাডর বলে অ্যাক্সিডেন্ট। ক্লাহাডর দাবি করে যে সে একজন প্যাসিফিস্ট হয়ে গেছে, এবং সে এটা জ্যাঙ্গোকে একান্তে বলে। এটা প্রমাণ করে যে সে শুধু অভিনয় করছিল না, সে সত্যিই বিশ্বাস করত যে সে অন্য মানুষে পরিণত হতে পারে। কিন্তু এখন আসি ক্যাপ্টেন কুরোর সবচেয়ে আকর্ষণীয় দিকটিতে, আর তা হলো সে একজন সুপার জিনিয়াস যার প্ল্যানগুলো ক্ষুদ্র
ক্ষুদ্রতম ডিটেল পর্যন্ত নিখুঁতভাবে তৈরি। তাকে কুরো অফ 100 প্ল্যানস হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। ওডা একবার বলেছিলেন যে ক্যাপ্টেন কুরো ইস্ট ব্লু সাগার 3 জন স্মার্টেস্ট ব্যক্তির মধ্যে একজন, বাকি দুজন হলেন বেন বেকম্যান এবং নামি। কিন্তু জিনিয়াস ক্যারেক্টার লেখার একটা সমস্যা আছে। অথারকে নিশ্চিত হতে হয় যে ক্যারেক্টারটা শুধু গল্পের চরিত্রদের থেকেও নয়, বরং অডিয়েন্সদের থেকেও কয়েক ধাপে এগিয়ে থাকবে। যদি কুরো অফ 100 প্ল্যানসের 3 বছর ধরে তৈরি করা প্ল্যানে কোনো সমস্যা দেখা যায়, তাহলে তার জিনিয়াসের ইলিউশন ভেঙে যায়। আর এখানেই আমার মনে হয় বেশিরভাগ মানুষ ক্যাপ্টেন কুরোকে ভুল বোঝে। সে কখনো জিনিয়াস ছিল না, সে ছিল একটা ছোট পুকুরের বড় মাছ। সে নিজেকে জিনিয়াস ভেবে ভ্রমিত করে রেখেছিল। আর মজার ব্যাপার হলো, পুরো সিরাপ ভিলেজ আর্ক জুড়ে তার ইন্টেলিজেন্সকে জ্যাঙ্গো বারবার কোয়েশ্চেন করেছে। শুরু থেকেই জ্যাঙ্গো বলে যে সে এই প্ল্যান নিয়ে নিশ্চিত নয়। পরে যখন কুরো উসবকে প্ল্যান শুনে ফেলার পর ছেড়ে দেয়, তখন জ্যাঙ্গোই ব্যর্থতার জন্য কুরোকে দোষারোপ করে। কিন্তু কুরো নিজের ভুল স্বীকার করতে নারাজ এবং সে উল্টে জ্যাঙ্গোকেই দোষারোপ করে। তার পারফেক্ট প্ল্যান আসলে শুরু থেকেই ত্রুটিপূর্ণ ছিল। আসুন দেখা যাক। এই প্ল্যান পুরোপুরি জ্যাঙ্গো এবং ব্ল্যাক ক্যাট পাইরেটসদের ওপর নির্ভরশীল ছিল, যারা 3 বছর পর ফিরে আসবে। কিন্তু তারা তো সহজেই গায়েব হয়ে যেতে পারত। এই প্ল্যানের জন্য ব্ল্যাক ক্যাট পাইরেটসদের 3 বছর ধরে মেরিনসদের হাতে ধরা পড়া চলবে না। গ্রামবাসীদের বিশ্বাস অর্জনের জন্য 3 বছর কাটানোর বদলে কুরো খুব সহজেই জ্যাঙ্গোকে দিয়ে তাদের হিপনোটাইজ করাতে পারত। তাহলে গ্রামে আক্রমণ করার বা কোনো আনওয়ান্টেড অ্যাটেনশন আকর্ষণ করার ঝুঁকিই থাকতো না। কুরো অবিশ্বাস্য ভাগ্যবান ছিল যে কায়ার বাবা মা তার কোনো হস্তক্ষেপ ছাড়াই মারা যায় এবং কায়া নিজেও অসুস্থ হয়ে পড়ে। কুরো তাদের মারেনি বা কায়াকে বিষও দেয়নি, লাইভ অ্যাকশনে দিলেও মাঙ্গাতে দেয়নি। কেন সে কায়াকে তার অ্যাক্সিডেন্টাল মৃত্যুর ঠিক আগের দিন সকালে উইল লিখতে বলল? কয়েক বছর আগে লেখালে তো সন্দেহ অনেক কম হতো। উসব যখন প্ল্যানটা জেনে যায়, কুরো তাকে ছেড়ে দেয়। আর এই উসবই প্রতিরোধ গড়ে তোলে, যা জ্যাঙ্গো এবং তার ক্রুকে থামিয়ে দেয়। কুরো ভোর পর্যন্ত অপেক্ষা না করে আগের রাতেই নিজেকে প্রকাশ করে দেয় এবং মেরিকে, কায়ার কর্মচারীকে আক্রমণ করে। কিন্তু সে মেরিকে মারতেও ব্যর্থ হয়, যেটা কায়াকে তার বিশ্বাসঘাতকতা সম্পর্কে সতর্ক করে দেয়। সবচেয়ে বড় ভুল, প্ল্যান অনুযায়ী ব্ল্যাক ক্যাট পাইরেটসদের গ্রাম আক্রমণ করার কথা ছিল, যাতে দোষটা তাদের ওপর যায়। কিন্তু কুরো তাদের প্রত্যেককে হত্যা করার চেষ্টা করে, যেটা তার নিজের প্ল্যানকেই নষ্ট করে দেয়। শেষ পর্যন্ত কুরোকে হারানোর মধ্যে আমি কোনো স্যাটিসফ্যাকশন পাই না, কারণ আমরা কুরোকে হারাইনি, কুরো নিজেকে নিজেই হারিয়েছে। আর এখন ক্যাপ্টেন কুরোর অতীত ও ভবিষ্যৎ নিয়ে কথা বলা যাক। অতীতে সে ছিল একজন কুখ্যাত পাইরেট ক্যাপ্টেন, যে নিজের মৃত্যু স্টেজিং করে পিসফুল লাইফ জীবনযাপন করতে চেয়েছিল। কিন্তু বর্তমানে সে কি বেঁচে আছে? মাঙ্গাতে লুফির কাছে হারার পর তার শরীর মাটিতে পড়ে থাকতে দেখা যায় এবং তারপর আর কিছুই দেখানো হয়নি। সে গ্রেপ্তার হয়নি কারণ সেখানে কোনো মেরিন ছিল না। আর ওয়ান পিসের জগতে একটা কথা প্রচলিত আছে, যদি কোনো ক্যারেক্টারের মৃত্যু সরাসরি স্ক্রিনে না দেখানো হয়, তাহলে ধরে নিতে হবে সে মারা যায়নি। ভবিষ্যতে তাকে আবার দেখা যেতে পারে। লাইভ অ্যাকশনে তাকে একটি নৌকায় করে পালিয়ে যেতে দেখা যায়। অ্যানিমের 45 নম্বর পর্বে তাকে আবার পাইরেট ক্যাপ্টেনের ভূমিকায় দেখা যায়, যদিও এটি মাঙ্গাতে ঘটেনি এবং তাই নন ক্যানন। এর মানে হতে পারে কুরো তার ইচ্ছা পূরণ করতে পেরেছে। সে গল্প থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে এবং কোনো কাভার স্টোরি বা ফিউচার ইভেন্টে ধরা পড়েনি। সে হয়তো অন্য কোথাও তার নতুন 3, 4 বা এমনকি 5 বছরের প্ল্যান এক্সিকিউট করছে। হয়তো ওয়ান পিসের একদম শেষে ওডা আমাদের কুরোর একটি প্যানেল দেখাবে, যেখানে সে সফলভাবে রিটায়ারমেন্ট জীবন কাটাচ্ছে। তবে একটি নন ক্যানন গ্যাগ ওয়ান শটে দেখানো হয় যে কুরো একটি ছোট বাড়িতে রিটায়ার করেছে এবং এখনও তার বাটলার আউটফিট পরে থাকে। সেই পাইরেটস ফেস্টিভ্যালের একটি ইনভিটেশন পায় এবং তার পুরনো বন্ধু জ্যাঙ্গোকে ফোন করে যে এখন একজন মেরিন। শেষে কুরো রেগে গিয়ে তার সব ফার্নিচার ভেঙে ফেলে। এই নন ক্যানন গল্পটাই কুরোর আসল রূপ প্রকাশ করে, একজন কনফিউজ মানুষ যে নিজেকে ইন্টেলেকচুয়াল মনে করে, কিন্তু আসলে সে খুবই ছোট একজন মানুষ, যার শেষটাও হয় খুব ছোটভাবেই। আমার মতে ক্যাপ্টেন কুরো এমন একটি ক্যারেক্টার ছিল যার জন্য আর্লি ওয়ান পিস প্রস্তুত ছিল না। ওডা পরবর্তীকালে ক্রোকোডাইল এবং রব লুচির মতো হাইপার ইন্টেলিজেন্ট অ্যান্টাগনিস্টদের অনেক ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তাই হয়তো কুরোর মতো চরিত্ররা স্টেলথ ওয়াক করেছিল, যাতে ক্রোকোডাইল বা লুচির মতো চরিত্ররা স্টেলথ রান করতে পারে। ক্যাপ্টেন কুরোর মধ্যে কিছু জেনুইনলি ইন্টারেস্টিং আইডিয়াস থাকলেও তার বেশিরভাগই পুরোপুরি বেকড ছিল না। আর ওয়ান পিসের ভিলেনদের গ্র্যান্ড স্কিমে আমি তাকে ডি টিয়ারের বেশি দিতে পারবো না। তো আপনার কি মনে হয়? কমেন্টে আমাকে জানান পরবর্তী ভিডিওতে আপনি কোন ভিলেনকে করতে দেখতে চান। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আনটিল দেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড। টাটা।